ওই ঘিলু পড়ার দৃশ্য আমি তাকে আটকে রাখতে পারি নাই, যে একটা মানুষ তাকে মেরো না, আমি ধরতে পারি নাই, কাছে যেতে পারি নাই, আমি ওখান থেকে কখনো বেরোতে পারবো না। আমি মানুষ, একটা মানুষকে বাঁচাতে পারি নাই। আমি একজন সংবাদকর্মী, আমার অনেক ক্ষমতা, আমি অনেক জায়গায় যেতে পারি, অনেকের কথা প্রকাশ করতে পারি। আমি তখন এত অসহায় হয়ে গেছি, আমি কিন্তু নিজের জীবনও আসলে চাই নাই। আমার পরিস্থিতিটাই এমন ছিল যে আমি যদি নিজের জীবনও দিয়ে দিতে পারতাম তাও সে বাঁচত না। সেই পুলিশ কর্মকর্তা বা সদস্য সে জীবিত ছিল, ঘিলু বের করছে পিটিয়ে পিটিয়ে। ওই দৃশ্য দেখার পরে আমি আর যখন দাঁড়াতে পারছিলাম না, আমি নিজেই খুব অপ্রকৃতস্থ হয়ে যাওয়ার পরে ওরা আমাকে টেনে এ পাশে দিয়ে দিছে। তো আমি যতদূর জানি যে এই পরিস্থিতি থেকে সেই পুলিশ সদস্যের বেঁচে ফেরার কথা না, টিয়ার শেল খেয়ে পড়ে যাই। তখন ওখান থেকে একদল বললো যে এর মারার পরে একে মারবো, ওকে তো মারবই, ওদের কাপড় চোপড়ও রাখা যাবে না, মেরে এমন পর্যায়ে করবো যে ওদের কাপড় চোপড়ও থাকবে না গায়ে। তারপর থেকে 2-3-4 জন এসে আমাকে জাস্ট হ্যাঁচকা টান দিয়ে বললো যে আন্টি, আপনার ছেলে হয়তো আমাদের সাথে আন্দোলন করছে, আপনি এখানে দাঁড়ায়েন না, নিরাপদ না, এগুলো শেষ হলে হয়তো আপনাকেও ধরবে, কারো কিছু বললেন না আন্টি। আমার অফিসে আসার কথা হলো দুপুরের আগে। আমি বের হয়েছি 12টার দিকে, 12টার থেকে বাসা থেকে হেঁটে আমি কোনো রকম এসে রামপুরার কাছাকাছি আসি, তার মধ্যেই টিয়ার শেল খেয়ে পড়ে যাই। আমাকে যারা আন্দোলন করছে সেখানকার কিছু শিক্ষার্থী ওদের একজন ভেবে, কারো গার্ডিয়ান ভেবে আমাকে তুলে নিয়ে আমার জ্ঞান ফেরে এবং সহযোগিতা করে, মুখে চোখে পেস্ট মেখে আমার শ্বাস প্রশ্বাসও স্বাভাবিক করার চেষ্টা করে। ওখানে অনেকক্ষণ রেস্ট নেওয়ার পরে আন্দোলনকারী যারা ওখানে ছিল তাদের সাথে কথা বলে ওরা আমাকে সহযোগিতা করে, রাস্তা পার করে দেয়। আমি তাদেরকে পরে আমার সাংবাদিক পরিচয়টি গোপন করি জীবনের তাগিদে, আমার জীবনটিকে বাঁচানোর জন্য। আমি বুঝতে পারি ওদের কথোপকথনে যে সাংবাদিক অথবা যারা সরকারের পক্ষে কারো মনোভাব আছে এমন লোক পেলে ওরা ওখানে তাদেরকে ছাড়বে না, তাদেরকে কোনো না কোনোভাবে আঘাত করবেই। এটি বুঝতে পেরেই আমি আমার নিজের পরিচয় গোপন করি। তো আমার অফিসে যে অন্যান্য সহকর্মীরা আমার জন্য অপেক্ষা করছিল, তারা হাতে ঝিলে ছিল, আমি তাদের কাছেই যাচ্ছিলাম, ওরাই আমাকে সহযোগিতা করেছে রাস্তা পার হতে। তো আমার পাশেই পুলিশ, এবং সেখানে সম্ভবত 1 প্লাটুন পুলিশ ছিল। তারা নিজেরা বলছিল যে তাদের গুলি শেষ। তো ওরা বললো যে গুলি করো, তখন বললো যে ওদের রাবার বুলেটের পরে অন্য কোনো কিছু ব্যবহার করার পারমিশন নেই। তখন বললো পিছু হটো। তো ওই পুরো প্লাটুনটি পিছু হটছিল, আমিও, ওরা পিছু হটছিল। আমি রাজপথ থেকে একদম ফুটপাতে চলে যাই, আমি যাই যেখান থেকে যে ওয়াটার বাসগুলো চলে, সেইটা যেখানে টিকিট কাউন্টার, আমি ওখানে দাঁড়াই। ওখানে আর কেউ ছিল না, একটা বয়স্ক লোক দৌড়াতে আসলো। ওদের ওই পুলিশ পিছানোর সঙ্গে সঙ্গে যে আন্দোলনকারীরা কিছু ছাত্র ছিল, সঙ্গে অছাত্র বেশি, যারা এলাকায় টোকাই বা অন্যান্য গাড়ির হেল্পার, বাসের হেল্পার, রাস্তায় সিগারেট বিক্রি করে বা নেশা করে, এরকম লোকজন, এবং সমস্ত গাছ উপড়ানো তাদের হাতে, মাঝখানে যে রাস্তায় লোহা দিয়ে যে ব্যারিকেড দেওয়া এগুলো হাতে, এবং তারা হলো অগ্রভাগে। শিক্ষার্থীদের হাতে হয়তো কাচের গুঁড়া, মরিচের গুঁড়া, এই ধরনের কিছু, কিন্তু তাদের হাতেই মূল অস্ত্রগুলো। এবং তারা পেছন থেকে কয়েকজন পুলিশকে তারা আটকাতে পেরেছে। তাদের কথোপকথন, আমি একজনকে টেনে হিঁচড়ে আনতে দেখেছি, তাকে হাতের হাড্ডি, পায়ের হাড্ডিতে মারছিল, তাকে টেনে হিঁচড়ে আনতে হচ্ছিল, সেই পুলিশ হাঁটতে পারছিল না। তার হেলমেট পরে গেছে একটা বাড়িতে, ওই বাড়িটা আমার সামনে দেওয়া। আমার পাশ দিয়ে যখন যাচ্ছিল, একটা আঘাতে তার মাথার একদম খুলি, চামড়া পুরোটা ঝুলে গেছে। তখনও সে তাকাইছিল। তারপরে যখন তাকে মারার উদ্দেশ্যে ওরা কথা বলছিল, আমি তার থেকে বেশি দূরে না, আমি ওই টিকিট কাউন্টারে দাঁড়ানো, ওরা সিঁড়িটা দিয়ে পানির কাছে নিয়ে গেল। এখন ওদের কথা ছাড়বি না, মেরে ফেল। যখন ওরা হুঙ্কার দিয়ে বাড়ির পর বাড়ি লোহার রডগুলো দিয়ে দিচ্ছিল, আমি সহ্য করতে না পেরে এক পর্যায়ে আমি আমার নিজের পরিচয়, আমি আমার সমস্ত কিছু বিবেক সব হারাই ফেলছি বলে আমি চিৎকার দিয়ে উঠেছি যে এই, ওকে মেরো না। ওরা যখন আমার দিকে তাকায় বললো যে ওকে মারবো না কেন, মানে ওরা আমার উপরে যখন এরকম চোখ গরম করে তাকালো, তখন আমি বলছি ও তো মানুষ, ওর ভেতরে এখনো জীবন আছে, ও নিঃশ্বাস নিচ্ছে। তখন ওখান থেকে একদল বললো যে এর মারার পরে একে মারবো, ওকে তো মারবই, ওদের কাপড় চোপড়ও রাখা যাবে না, মেরে এমন পর্যায়ে করবো যে ওদের কাপড় চোপড়ও থাকবে না গায়ে। তারপর থেকে 2-3-4 জন এসে আমাকে জাস্ট হ্যাঁচকা টান দিয়ে বললো যে আন্টি, আপনার ছেলে হয়তো আমাদের সাথে আন্দোলন করছে, আপনি এখানে দাঁড়ায়েন না, নিরাপদ না, এগুলো শেষ হলে হয়তো আপনাকেও ধরবে, কারো কিছু বললেন না আন্টি। তো ওরা শিক্ষার্থী, যারা আমার সাথে কথা বলছিল তারা শিক্ষার্থী, কিন্তু যারা মারছিল বা আমাকে হুমকি দিচ্ছিল তারা কোনো শিক্ষার্থী হতে পারে না। এবং তারা
নিজের বিবেক নিয়ে কাজ করছে আমার কাছে এরকম মনে হয় নাই। তারা কিছু পাওয়ার জন্য কিছু করছে বা কিছু পেয়েছে তাই কিছু করছে। এবং সেই পুলিশ কর্মকর্তা বা সদস্য সে জীবিত ছিল, তার চোখের চাহনি বলছিল সে জীবিত। আমি তাকে ঘিলু বের করছে পিটিয়ে পিটিয়ে, ওই দৃশ্য দেখার পরে আমি আর যখন দাঁড়াতে পারছিলাম না, আমি নিজেই খুব অপ্রকৃতস্থ হয়ে যাওয়ার পরে ওরা আমাকে টেনে এ পাশে দিয়ে দিছে। তো আমি যতদূর জানি যে এই পরিস্থিতি থেকে সেই পুলিশ সদস্যের বেঁচে ফেরার কথা না। এবং তারাই বলছিল আরো 4 জনকে তারা ধরেছে এবং মাই টিভির আশেপাশে যে গলিগুলো, এক একজনকে এক একটা গলিতে নিয়ে যাওয়া হয়েছে, এক একটা টিম করে নিয়ে যাওয়া হয়েছে। তারা বেঁচে আছে কিনা আমি জানি না ভাই। এবং আমি এখন পর্যন্ত ঘুমাতে পারি নাই। ওই ঘিলু পড়ার দৃশ্য আমি তাকে আটকে রাখতে পারি নাই, যে একটা মানুষ তাকে মেরো না, আমি ধরতে পারি নাই, কাছে যেতে পারি নাই, আমি ওখান থেকে কখনো বেরোতে পারবো না। আমি একটা মানুষকে বাঁচাতে পারি নাই। আমি একজন সংবাদকর্মী, আমার অনেক ক্ষমতা, আমি অনেক জায়গায় যেতে পারি, অনেকের কথা প্রকাশ করতে পারি। আমি তখন এত অসহায় হয়ে গেছি, আমি কিন্তু নিজের জীবন আসলে চাই নাই। আমার পরিস্থিতিটাই এমন ছিল যে আমি যদি নিজের জীবনও দিয়ে দিতে পারতাম তাও সে বাঁচত না। এবং ওই পরিস্থিতিটা আমার হাতে ছিল না। এরকম ঘটনা না ঘটুক, যে ছাত্রকে মারা হয়েছে এই ঘটনাটাও না ঘটুক, যে নিরাপত্তা বাহিনীর কর্মীরা ওইরকম ঘটনার মুখোমুখি হয়েছে তারাও যেন এরকম পরিস্থিতি না পড়ুক। আর এরকম কল্পনা নিয়ে ঘুমানো সম্ভব না। জানি না কবে সুস্থ হব, কবে নর্মাল হব। আমি মনে করলে আমার জানে কেমন লাগে, আমি যে অজ্ঞান হয়েছিলাম বা আমি মরে যেতে পারতাম, আমার উপর দিয়ে মানুষ চলে যেতে পারতো, আমার এগুলো কিছু মনে হয় না। আমার শুধু ওই কথাটাই মনে হয় যে সে তখনও জীবিত ছিল, যখন তার মাথার গিলুগুলো পড়ছিল সে জীবিত ছিল।